লেখক সুমিত সান্যালের বিবাহ বার্ষিকী। যোধপুর পার্কের রায়ভিলাতে গত কয়েকদিন ধরে উৎসবের আয়োজন চলছে। বিশাল তিনতলা বাড়ির চারিদিকে তাদের বিশাল জমি, বাগানে ঘাসের গালিচার ওপরে বিরাট শামিয়ানা তৈরি করা হয়েছে। বিশাল ছাদেও শামিয়ানা। সারা বাড়িটা টুনি বাল্ব দিয়ে ঝলমল করছে। বাড়ির সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে। সুস্বাদু সুগন্ধি খাবারের গন্ধে সারা পাড়া ম ম করছে। যোধপুর পার্ক রোডের বাড়ি থেকে রাজা সুবোধ মল্লিক রোড পর্যন্ত গাড়ির লাইনে দাঁড়িয়ে গেছে। আগামীকাল এই বাড়ির বড় কর্তা অর্ধেন্দু রায় আর বিভাবরী রায়ের 50তম বিবাহ বার্ষিকী। রায় পরিবার কলকাতার বুকে বেঁচে থাকা হাতে গোনা কয়েকটি একান্নবর্তী পরিবারের মধ্যে একটি। 200 বছর ধরে এই পরিবার যুগের ঝড়ঝাপটা থেকে নিজেকে রক্ষা করে আসছে। এই বাড়ির বয়স প্রায় 200 বছর। সময়ের সাথে বাড়ির ভেতরটা পাল্টেছে, আসবাবপত্র পাল্টেছে, নতুন প্রযুক্তিকে ওরা সানন্দে গ্রহণ করেছে, কিন্তু বাড়ির আত্মা পাল্টায়নি। এই বাড়ি পরস্পরের ভালোবাসায়, পরস্পরের সম্মানে, মর্যাদা রক্ষা দিয়ে চলে। সকলকে গ্রহণ করা, সকলকে আপন করে নেওয়া এই পরিবারের রীতি। প্রবীণদের সম্মান করা এই বাড়ির প্রথা। কিন্তু নবীনরা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার সকল সুবিধা, দিল খোলা সমর্থন সর্বদা পেয়ে থাকে। নক্ষত্র খচিত এই পরিবার। শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গুণে, নামে যশে নাম করা রায় পরিবার। অর্ধেন্দু রায় দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের জজ ছিলেন। অবসর নেওয়ার আগে কয়েক বছর সর্বোচ্চ ন্যায়ালয়ের জজ ছিলেন। ওর স্ত্রী বিভাবরী বিনোদিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ থেকে অবসর নিয়েছিলেন। অর্ধেন্দুর বাবা কলকাতার নামকরা সার্জন ছিলেন। অর্ধেন্দুর এক ভাই এক বোন নামকরা ডাক্তার। ছোট ভাই রাইটার্সের শিক্ষা বিভাগের যুগ্ম সচিব। অর্ধেন্দু 2 ছেলে 1 মেয়ে। তারাও নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য, সুপ্রতিষ্ঠিত। নাতি নাতনিরাও পরিবারের ধারা বজায় রেখেছে। মাস 2 আগে নাতি নাতনিরা ঠাম্মা ঠাকুরদাকে ধরেছে, এবার তোমাদের আবার বিয়ে করতে হবে। দুজনে কত বোঝাচ্ছেন, আরে এই বয়সেই আদিক্ষেতা কি ভালো দেখায়, আমাদের যাবার সময় এসে গেছে। নাতি নাতনিরা নাছোড় বান্দা, সকলে মিলে ঝোলাঝুলি করছে। তোমরা কেন বুঝতে পারছো না ঠাম্মা? আমরা সবাই মিলে 2 দিন একটু আনন্দ করব, এই সুবাদে সবার সাথে দেখা হবে। বিবাহ বার্ষিকী বললে হয়তো কেউ না আসতে পারে, কিন্তু বিয়ে বললে সবাই আসবে। তোমাদের কি ইচ্ছে করে না সকলকে একসাথে দেখতে? ঠাম্মা, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, এবার চাইছি। প্রিয়দর্শিনী বলল। হঠাৎ তার 2 চোখ জলে ভরে এসেছে। প্রিয়দর্শিনী হচ্ছে অর্ধেন্দুর সবথেকে ছোট ছেলে, দীপ্তেন্দুর একমাত্র কন্যা। তার জন্মের পরেই ওর মা মারা যায়। যদিও বড় হওয়ার আগে পর্যন্ত সে মেজ কাকি সুনন্দাকেই তার মা বলে জানত। ঠাম্মা ঠাকুরদার তার প্রতি একটু দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তোমরা যেমন ব্যবস্থা করবে তাই হবে। সকলে একসাথে নেচে উঠেছিল। কয়েকদিন জোর প্ল্যানিং চলল। সবাই একটা ব্যাপারে একমত, এই অনুষ্ঠানকে একটা অবিস্মরণীয় অনুষ্ঠান করে তুলতে হবে। এটাও ঠিক হয়েছে যে এই অনুষ্ঠান তাদের বৃহত্তর পরিবার আর নিকট বন্ধুদের মধ্যে সীমিত থাকবে। সকলকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। প্রিয়দর্শিনী সম্প্রতি MBBS পাশ করেছে। তার ইন্টার্নশিপ শুরু হতে এখন 2 মাস সময় আছে। সেই সময়টাকে কাজে লাগাবে। সে সব দিক তদারকি করছে। তার উৎসাহ যেন সব থেকে বেশি। প্রতিদিন সকালে জলখাবারের টেবিলে আলোচনা চলে। অর্ধেন্দুর একমাত্র কন্যা আমেরিকাতে ডাক্তার। সে তার স্বামী আর ছেলের সাথে এসেছে। অন্যান্য নাতি নাতনিরা দেশ বিদেশ থেকে এসে জমা হচ্ছে এক এক করে। কতজন হলো এখনো পর্যন্ত? অর্ধেন্দু জিজ্ঞাসা করলেন। এখনো পর্যন্ত 350 হয়েছে দাদু, আরও বাড়বে। আমার ঠাম্মা দাদুর বিয়ে কি 4টিখানি কথা? 350? এতগুলো লোক থাকবে কোথায়? ও সব ব্যবস্থা হয়ে গেছে দাদা। খোকা MLA গেস্ট হাউসে ব্যবস্থা করেছে। অর্ধেন্দুর বড় ভাই প্রণব বলল।
খোকা অর্ধেন্দু ছোট ভাই পিনাকির ডাকনাম। সে রাইটার্সের যুগ্ম সচিব। গহনার বই দেখে গহনা অর্ডার করা হয়েছে, শাড়ি অর্ডার করা হয়েছে। দিদি, তোমার বেনারসিটা কেনা হয়নি। একদিন দুপুরে তোমাকে নিয়ে বেরোবো। বেনারসি কুঠি বা ইন্ডিয়ান সিল্ক মিউজিয়াম থেকে চট করে কিনে নিয়ে আসবো। অর্ধেন্দুর পরের ভাইয়ের স্ত্রী আলো বলল, ধ্যাত, এই বুড়ো বয়সে বেনারসি? না না, একটা ভালো বালুচরি বা ঢাকাই জামদানি কিনলেই হবে। কেন, বিয়ে যখন হচ্ছে সব নিয়ম মেনে, তবে বেনারসিটা কেন বাদ যাবে? নাতি নাতনিদের স্বাদ মেটাবার জন্য তো তুমি বিয়েতে রাজি হয়েছ, সে তোমায় চিন্তা করতে হবে না। সেটা আমার ওপর ছেড়ে দাও। আমি বয়সের সাথে মানানসই একটা বেনারসি কিনে নিয়ে আসব। আমার পছন্দ মোটেও খারাপ নয়, সেটা কি কেউ অস্বীকার করতে পারে? অর্ধেন্দু সবার দিকে নজর ঘুরিয়ে বললেন, তা ঠিক দাদা, আপনি এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌদি নিয়ে এসেছেন। বৌদি তো এই বিশাল পরিবারকে বেঁধে রেখেছেন। ভাইরা সমস্বরে বলল, তাহলে তাই কথা রইল, তোমরা বাকি সব দিক দেখো, আমি বেনারসি নিয়ে আসব। অর্ধেন্দু বললেন। পরদিনই অর্ধেন্দু একটা হালকা সোনালি হলুদ রঙের বেনারসি শাড়ি কিনে নিয়ে এসেছেন। দেখেই সকলে নেচে উঠল। বিভাবরী এমনিতে নিজের পোশাক আশাক নিয়ে ভীষণ সচেতন, খুঁতখুঁতে, সেও দারুণ খুশি। তোমার তো বেশ রুচি আছে গো। আমি বেনারসি নিতে চাইছিলাম না, কারণ আমার ধারণা ছিল আমার বয়সের সাথে মানানসই বেনারসি হয় না। দাদার রুচিবোধে তো কারো সন্দেহ থাকার কথা নয়। দাদার মতো বিচক্ষণ দৃষ্টি কার আছে এই বাড়িতে? এক ভাই বলল, তা বলো না ঠাকুরপো, তোমরা সকল ভাই একই সূত্রে বাঁধা। বিভাবরী বললেন, আচ্ছা দিদি, তোমার বিয়ের বেনারসিগুলো কি হলো? সে কি আজকের কথা মেজো? একটা বেনারসি সুমতির মেয়ের বিয়েতে দিয়েছিলাম, অন্যটা গোপালের নাতনির বিয়েতে। সুমতি আর গোপাল এই বাড়িতে দীর্ঘদিন কাজ করছে, এক প্রকার এই পরিবারের ভাগ হয়ে গেছে। শুধু কি বেনারসি দিয়েছিলেন? বড়মা কত শাড়ি দিয়েছিলেন, গয়না দিয়েছিলেন, কত টাকা খরচ করেছিলেন আমার রূপার বিয়েতে। সুমতি কৃতজ্ঞ দৃষ্টিতে বিভাবরীর দিকে তাকিয়ে বলল, আহ সুমতি, আমি বারণ করেছিলাম না? কেন মা ঠাকুরন, আপনি আর কর্তাবাবু আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছেন, আমার ছেলের চাকরি করে দিয়েছেন। গোপাল এগিয়ে এসে বলল, এই তোমরা থামবে? তোমাদের বলা হয়েছিল না এই নিয়ে মুখ খুলবে না কারো কাছে? অর্ধেন্দু হালকা ধমকের সুরে বললেন। আজ বিয়ের দিন এসে উপস্থিত। অর্ধেন্দু আর বিভাবরী দেবী দুজনার বরাবরই ভরে ওঠার অভ্যেস। বিভাবরী এই 70 বছর বয়সে নিয়মিত যোগ ব্যায়াম করেন। প্রতিদিন স্বামীর সাথে 5 কিলোমিটার হাঁটেন। দুজনের কোনো রোগ জ্বালা নেই। বিভাবরী এখনও তার ছিপছিপে একহারা চেহারা বজায় রেখেছেন। যদিও অর্ধেন্দুর মধ্যপ্রদেশ একটু ভারী হয়েছে, অর্থাৎ কিঞ্চিত ভুঁড়ি হয়েছে ভদ্রলোকের। ভোরে উঠে দধিমঙ্গল হয়ে গেল। এখন গায়ে হলুদের তোড়জোড় চলছে, তার সাথে হাসি ঠাট্টা চলছে, মুহুর্মুহু চায়ের পর্ব চলছে। গায়ে হলুদের সময় বেশ মজা হয়েছে। বর কনে পাশাপাশি বসে আছে। বিভাবরীকে হলুদ লাগাবার সময় অর্ধেন্দু মাঝে মাঝে সকলকে সতর্ক করছেন, এই সাবধান, ওর চোখে যেন না যায়, এই আস্তে। সামনের বড় ঘরটাতে ছাদনাতলা তৈরি করা হয়েছে। বরবরণ করবে কে? শেষ পর্যন্ত সব নাতনিরা মিলে বরবরণ করল। অর্ধেন্দুর এক বাল্যবন্ধু বিয়ের পৌরোহিত্য করছেন। তিনি আবার অবসরপ্রাপ্ত ইংরেজির প্রফেসর। প্রিয়দর্শিনী সব সময় ঠাম্মার কাছাকাছি রয়েছে, খবর নিচ্ছে, তুমি ঠিক আছো তো ঠাম্মা, ঠাকুরদাকে দেখো। সম্প্রদান করবার জন্য বিভাবরীর এক দূর সম্পর্কের কাকা এসেছেন। কনে সাজাবার জন্য এই যুগের ধারা অনুযায়ী বিউটিশিয়ান। সে তো কনেকে দেখে অবাক। শেষ পর্যন্ত প্রিয়দর্শিনীর নির্দেশে ঠাম্মার বয়সের সাথে মানানসই প্রসাধন করা হলো। বিভাবরী স্বচ্ছন্দে বিয়ের পিঁড়িতে উঠে বসেছে। 7 পাকের সময় অর্ধেন্দু সমানে বলছেন, এই সাবধান, এই ভালো করে ধর। এই তুমি থামবে, ওরা কি তোমার বউকে ফেলে দেবে? বিভাবরী বলে উঠলেন। চারিদিকে হাসি রোল উঠেছে। শুভ দৃষ্টির সময় বিভাবরী বললেন, ওকে তো আমি 50 বছর ধরে দেখছি, আজকে আবার নতুন করে কি দেখব? না, সব নিয়ম পালন করতে হবে। নাতি নাতনিরা একসাথে বলল। মালা বদল হলো। দুজনার বসার জন্য গদি আটা নিচু স্টুলের ব্যবস্থা হয়েছে। পুরোহিত একটা নিচু মোড়ায় বসে মন্ত্র বলছেন।
তিনি আবার নতুন প্রজন্মের জন্য প্রত্যেকটি মন্ত্রের ইংরেজি অনুবাদ ধারাপ্রবাহ বলে যাচ্ছেন, মাঝে মাঝে ভুরু নাচাচ্ছেন। যজ্ঞ হলো, সপ্তপদী হলো, সিঁদুর দানের পরে বিয়ে পর্ব শেষ হয়েছে। বরকনে এখন বাসরে, আংটি খুঁজে বাহির করার খেলা চলছে। বিভাবরী প্রত্যেক বাড়ি আংটি পেয়ে যাচ্ছে। এই, তুমি তো বারে বারে আমাকে জিতিয়ে দিচ্ছ, কেন বলো তো? শেষ পর্যন্ত বিভাবরী বলেই ফেলল। সবাই হাই হাই করে উঠেছে, কারণ তুমি জিতলেই আমার জিত। পরবর্তী জন্মেও যেন আমাদের এই খেলা এইভাবেই চলে। সহসা বিভাবরীর দুচোখ জলে ভরে উঠেছে। প্রিয়দর্শিনী এবার সকলকে সরিয়ে বলল, আর না, অনেক রাত হয়েছে, চলো ঠাম্মা, শোবে চলো। বালিকা দুই বৃদ্ধ বৃদ্ধাকে তাদের ঘরে পৌঁছে দিল। পোশাক পাল্টে নিয়ে দুজনে বিছানায় এসে বসেছে। বিভাবরীর সব কিছু যেন এক স্বপ্নের মতো লাগছে। সে স্বামীর দিকে চেয়ে আছে। এখনো তোমাকে সাজালে বেশ ভালো লাগে। ছবিগুলো দেখো, কেউ বলতে পারবে না তোমার 70 বছর বয়স। অর্ধেন্দু কথা শুরু করলেন, আর তোমাকে তো একেবারে রাজপুরুষের মতো লাগছিল। হ্যাঁ, বাচ্চারা ভেবেচিন্তে কত আয়োজন করেছিল। এই দিনটা সবার চিরদিন মনে থাকবে। আরও কিছুক্ষণ কথার পর দুজনে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। ঝন্টু, বৌমা, খোকা। অর্ধেন্দু চিৎকার শুনে সবাই তার ঘরের দিকে ছুটল। দেখল অর্ধেন্দু প্রবলভাবে বিভাবরীকে ঝাঁকাচ্ছেন। বিভা, বিভা! অর্ধেন্দুর বোন ছুটে এসেছে, মেয়ে জামাই ছুটে এসেছে, প্রিয়দর্শিনী ছুটে এসেছে। ঠাম্মার শ্বাস ফেরাবার জন্য নানা ডাক্তারি চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে আছড়ে পড়েছে ঠাম্মার বুকে। ঠাম্মা, চোখ খুলো না গো, ঠাম্মা! সে কান্নায় ভেঙে পড়েছে। ঠাম্মা চলে গেছে। সারা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ভাইয়েরা, ছেলে জামাইয়েরা সৎকারের ব্যবস্থা করছে। বিভাবরীকে বিয়ের সাজে সাজানো হয়েছে। অর্ধেন্দু আস্তে করে স্ত্রীর পাশে এসে বসলেন। স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে অস্ফুট স্বরে বললেন, যাও বিভা, শীঘ্রই দেখা হবে। ছেলেরা, ভাইয়েরা নিমতলার দিকে প্রস্থান করল। শ্মশানের কাজ শেষ করে সবাই শোকে বিহ্বল বিধ্বস্ত বাড়ি ফিরেছে। ঘরের মধ্যে সমবেত কান্না শুনে সবার বুক কেঁপে উঠেছে। দাদাও চলে গেলেন বলেই অর্ধেন্দুর বড় ভাইয়ের স্ত্রী সরমা মেঝেতে আছড়ে পড়ে সশব্দে কেঁদে উঠলেন। ঘরের অন্যান্য মেয়েরা, ঝি চাকররা সবাই কাঁদছে। আজ তাদের 50তম বিবাহবার্ষিকীর দিনে অর্ধেন্দু আর বিভাবরী অমৃতলোকে গমন করলেন। যেন আজ একটা যুগের অবসান ঘটেছে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।